আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে আসলে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হয়, কি কি প্রশ্ন করতে হয়, কার কাছে প্রশ্ন করতে হয়, কাকে সাথে রাখতে হয়, এই জিনিসগুলো আমরা জেনেছি। আর আজকে আমরা জানবো যে যে রিকোয়ারমেন্টগুলো আমরা ওদের কাছে কালেক্ট করেছি সেই রিকোয়ারমেন্টগুলোকে কীভাবে আমরা অ্যানালাইসিস করব। কারণ ওরা তো অনেক গল্প বলবে, সেটাকে আমরা আমাদের মতো করে সাজাবো, গোছাবো, কী সে ভিত্তিতে সাজাবো, এই ব্যাপারগুলো আমরা জানবো এই চ্যাপ্টার থেকে। তো বলতেছে হোয়াই উই অ্যানালাইসিস রিকোয়ারমেন্ট, কেন করব সেটা আমরা জানবো। টেকনিক্যাল টার্মস ইউজ ইন ক্লাস ডায়াগ্রাম, কীভাবে আমরা টেকনিক্যাল টার্মসগুলো এখানে ব্যবহার করব। হাউ দ্য ইউএমএল ক্লাস ডায়াগ্রাম এক্সপ্রেস আ ডিটেল মডেল অফ ইউজার রিকোয়ারমেন্ট, যে কীভাবে একটা ডায়াগ্রাম আমাদের ইউজার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোকে কীভাবে এক্সপ্রেস করবে সেটা আমরা এখান থেকে জানবো। হাউ টু রিয়েলাইজ ইউজ কেস উইথ কোলাবোরেশন ডায়াগ্রাম অ্যান্ড ক্লাস ডায়াগ্রাম, যে ইউজ কেসকে আমরা যেটা করব যে কোলাবোরেশন ডায়াগ্রাম বা ক্লাস ডায়াগ্রামের সাথে অ্যাটাচ করব এখানে, বা কীভাবে সেটা বানাবো শিখব। হাউ দ্য সিআরসি টেকনিক হেল্প আইডেন্টিফাই ক্লাসেস অ্যান্ড অ্যালোকেট রেসপন্সিবিলিটিস। সিআরসি মানটার জন্য কী ছিল? ওকে, তার মানে হাউ টু ক্লাস রেসপন্সিবল কোলাবোরেশন টেকনিক হেল্পস আইডেন্টিফাই দ্য ক্লাস অ্যান্ড অ্যালোকেট দ্য রেসপন্সিবিলিটিস, যে কীভাবে আমরা ক্লাসগুলোকে ফাইন্ড আউট করবো, যেখানে কতগুলো ক্লাস হবে এবং তাদের রেসপন্সিবিলিটিসগুলো কী হবে, মানে কোন ক্লাস দিয়ে কী কাজ করব আমরা, এই ব্যাপারগুলো আমরা এখান থেকে মানে খুঁজে পাবো আর কি, বা কীভাবে খুঁজে পেতে হয় সেটা আমরা শিখব। তাহলে আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, মানে পরের পেজে, যে অ্যানালিসিসটা আসলে কেন দরকার। তো বলছি ইউজ কেস মডেল অ্যালোন ইজ নট এনাফ। বলছে যে আপনি শুধু ইউজ কেস ডায়াগ্রাম দিবেন, তাহলে ইউজ কেস ডায়াগ্রামটাই আসলে নট এনাফ, এটার সাথে আরও কিছু সাপোর্টিং জিনিসপত্র লাগবে। তো দেয়ার মে বি রিপিটেশন, বলতেছে এখানে অনেক রিপিটেশন থাকবে। সাম পার্ট মে অলরেডি এক্সিস্ট অ্যাজ স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট, বলতেছে এমনও হতে পারে যে কিছু কিছু পার্ট অলরেডি বানানো থাকতে পারে যেটা ফুললি ফাংশনাল বা স্ট্যান্ডার্ড মোডেই আছে। তারপর বলছে অ্যানালাইসিস এইমস টু আইডেন্টিফাই, মানে অ্যানালাইসিসটা মেনলি করা হয় এই জিনিসগুলোকে খোঁজার জন্য। সেগুলো কি? কমন এলিমেন্টস, প্রি এক্সিস্টিং এলিমেন্টস মানে আগের এলিমেন্টসগুলো, ইন্টারেকশন বিটুইন ডিফারেন্ট টেকনিকের মধ্যে কীভাবে আমরা কাজ করব সেই ব্যাপারগুলো আমরা বুঝবো যদি আমরা রিকোয়ারমেন্টটাকে প্রপারলি অ্যানালাইসিস করতে পারি। হোয়াট আর রিকোয়ারমেন্টস মডেল মাস্ট ডু, রিকোয়ারমেন্ট মডেল আসলে কী কাজগুলো করা উচিত। তো বলছে রিকোয়ারমেন্ট মডেল মিটস টু মেইন নিডস, মানে দুইটা বড় কাজ, মানে কারণে বা দুইটা বড় উদ্দেশ্যে আমরা এই কাজটা করবো। সেটা কনফার্ম হোয়াট ইউজার ওয়ান্ট আর নিউ সিস্টেম টু ডু, মানে প্রথমে আমরা কনফার্ম করবো যে ইউজার নতুন যে সিস্টেমটা সেটাতে কী চাচ্ছে। যেমন মাস্ট বি আন্ডারস্ট্যান্ডেবল ফর ইউজার, মাস্ট বি কারেক্ট অ্যান্ড কমপ্লিট। বলছে যে আমরা যে এই মডেলটা বানাবো এটা অবশ্যই যেন ইউজার বোঝে এমনভাবে বানাইতে হবে, এবং অবশ্যই এটাকে কমপ্লিট মানে ফুলফিল করতে হবে, বাকি রাখা যাবে না। আর সেকেন্ড পার্টটা বলছে স্পেসিফাই হোয়াট ডিজাইনার মাস্ট ডিজাইন। তো মডেলের মধ্যে বলা থাকবে যে ডিজাইনার আসলে কি করবে, মানে যে প্রোগ্রামটা করবে তাকেও তো বুঝতে হবে। সব ইউজারের জন্য করলেন কিন্তু এমনভাবে করলেন, এত সহজভাবে করলেন যে শব্দগুলো হয়তো বা ডেভেলপার জানেই না, তাহলে হবে না। বলছে তাকেও মাথায় রেখে এই কাজটা করতে হবে। মাস্ট বি আনঅ্যাম্বিগুয়াস, মানে বলতেছে অবশ্যই স্পষ্ট হইতে হবে, মানে নিট অ্যান্ড ক্লিন হইতে হবে। ওকে, আরও কিছু বলছে এখানে, বলছে ডিসক্রাইব হোয়াট দ্য সফটওয়্যার শুড ডু, সফটওয়্যারটা আসলে কী কাজ করবে সেটা আমরা এখানে বলবো। রিপ্রেজেন্ট পিপল, থিংস অ্যান্ড কনসেপ্ট, ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন, মানে বিভিন্ন ধরনের পার্টিগুলো, কোন কোন পার্টিগুলো কী কী কাজ করবে, আমরা কনসেপ্টগুলোকে কীভাবে আমরা ওখানে আন্ডারলাইন করতেছি, এবং আমরা জানবো যে বাকি যে ব্যাপারগুলো সেগুলো কীভাবে চলবে। এই টোটাল ব্যাপারগুলোই আমরা আসলে এই মডেলের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব। শোস কানেকশন অ্যান্ড ইন্টারেকশন অ্যামাং দিস পিপল, থিংস অ্যান্ড কনসেপ্ট। বলছে যে যেমন ইউজার হচ্ছে গিয়ে মানে একটা একটু আগে দেখছিলাম আমরা যে অ্যাক্টর হচ্ছে গিয়ে অফিসের একটা স্টাফ, আর একটা অ্যাক্টর হচ্ছে অ্যাজ এ কাস্টমার। সো বলতেছে যে কোন কোন ইউজার আছে এবং তারা কি কি কাজ করবে, কোন কোন জিনিসগুলোর সাথে তারা কানেক্টেড, এই কনসেপ্টগুলো এখানে তুলে ধরতে হবে। শো দ্য বিজনেস সিচুয়েশন ইন এনাফ ডিটেল ইন ইভালুয়েট পসিবল ডিজাইন, মানে বিজনেস ডিটেলসটা যেন এনাফ, মানে পর্যাপ্ত বিজনেস ডিটেলস আপনার এখানে রাখতে হবে রিকোয়ারমেন্টস করার সময়।
কারণ দু একটা ডিটেল যদি কোনো কারণে বা ম্যান্ডেটরি কোনো একটা জিনিস যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনার পুরো সফটওয়্যার কোয়ালিটিফুল হবে না, মানে নষ্ট হয়ে যাবে। ইজ দ্য অর্গানাইজ সো অ্যাজ টু বি ইউজফুল ফর ডিজাইন দ্য সফটওয়্যার, মানে বলতেছে সফটওয়্যারটাকে এরকমভাবে ডিজাইন করবেন, এরকমভাবে অর্গানাইজ করবেন যেন এটা আসলে ইউজফুল হয়। বলছে হাউ উই মডেল দ্য অ্যানালাইসিস, মানে মডেলটাকে আমরা কীভাবে অ্যানালাইসিস করবো। বলছে দ্য মেইন টুলস ইউজ ফর অ্যানালাইসিস রিকোয়ারমেন্ট ইজ দ্য ক্লাস ডায়াগ্রাম। বলছে ক্লাস ডায়াগ্রামটা যদি আপনি মানে ওখান থেকে কম্পাইল করে বের করে নিয়ে আসতে পারেন। কম্পাইল করলাম কেন বললাম, এই কথাটা বললাম এই কারণেই, কারণ অনেক গল্প গুজব থাকবে, অনেক কিছু থাকবে, ওইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার অ্যাকুরেটলি আসলে কী দরকার, কী কী ক্লাস হবে এটাতে কাজ করার জন্য, এবং কোন কোন ক্লাসের কী কী দায়িত্ব থাকবে, সেগুলো যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন আপনার প্রোগ্রামে 50% ডান। তো বলতেছে টু মেইন ওয়েজ টু প্রডিউস দিস, মানে এইটা বানানোর জন্য দুইটা প্রধান উপায় আছে, সেটা হচ্ছে কি ডিরেক্টলি বেসড অন নলেজ অফ দ্য অ্যাপ্লিকেশন ডোমেন। যদি আপনি অ্যাপ্লিকেশন ডোমেন সম্পর্কে জানেন যে তারা কী সম্পর্কে কাজ করবে, যেমন আমি যদি বলি ধরেন আমরা একটা সফটওয়্যার বানাবো যেটা একটা ডায়াগনস্টিক সেন্টার অথবা একটা মেডিকেল এখানে হসপিটালে আমরা ব্যবহার করব, তাহলে প্রথমেই বলেন তো স্যার আপনাদের মাথায় কী কী আসতে পারে। ফার্স্টে হয়তো বা আমাদের মাথায় আসবে যে আমাদের পেশেন্ট রিলেটেড কাজ করতে হবে, স্টাফ রিলেটেড কাজ করতে হবে, ডক্টর রিলেটেড কাজ করতে হবে, ডক্টর থাকলে তাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বানাইতে হবে, আবার যেহেতু পেশেন্ট আসবে তাদের টেস্ট মুড রাখতে হবে, যেহেতু হসপিটাল বেড থাকতে হবে, যেহেতু পেশেন্ট ভর্তি হওয়ার চান্স আছে তার মানে এবার পেশেন্টের সাথে অ্যাডমিশনের ব্যবস্থা রাখতে হবে, এবার অ্যাডমিশন গেল অ্যাডমিশনের সাথে আবার টাকা পয়সা হিসাব রাখতে হবে, তার মানে অ্যাকাউন্টসে হিসাব করতে হবে। ব্যাপারগুলো বুঝতে পারতেছেন তো? তার মানে যদি আপনি ডোমেনটা জানেন, যে আমি জানলাম যে ডোমেনটা কি, যে আমি একটা হসপিটালের জন্য সিস্টেম বানাচ্ছি, তো ডোমেনটা যখন আপনি জানবেন তখন আপনার জন্য এই মডেলগুলোকে বের করে নিয়ে আসা বা ক্লাস ডায়াগ্রামগুলোকে বের করে নিয়ে আসা বা ক্লাসগুলোকে বের করে নিয়ে আসা কোয়াইট ইজি হয়ে যাবে। এখন আপনারা আমি বললাম যে না স্যার ওই প্রজেক্টের জন্য আমরা একটা সিস্টেম বানাবো, খালি ওই প্রজেক্টটাই বলছি, আর কিছু আপনাকে বলিনি। আপনি তাহলে যদি ওদের বিজনেসটাই না বুঝেন, ওরা আসলে কী করতেছে সেটাই যদি না জানেন, তাহলে কখনোই আপনি সেই ক্লাস ডায়াগ্রাম বানাইতেই পারবেন না। ওকে, আচ্ছা, তারপর দেখেন বাই প্রডিউসিং আ সেপারেট ক্লাস ডায়াগ্রাম ফর ইচ ইউজ কেস দেন অ্যাসেম্বল দ্যাম ইন্টু আ সিঙ্গেল মডেল। বলতেছে প্রথমে আগে ইউজ কেস বানাতে, ইউজ কেস বানিয়ে দেন ওখান থেকে মডেল বানাতে, দেন মডেলগুলোকে একসাথে করে ক্লাস ডায়াগ্রামটা বানাইতে বা ক্লাস মডেলটা বানানোর জন্য বলতেছে আমাদেরকে। ওকে, আচ্ছা, এবার বলছে ক্লাস ডায়াগ্রাম আর এটা বলছে স্টেরিওটাইপস। বলছে অ্যানালাইসিস ক্লাস স্টেরিওটাইপস ডিফারেন্সিয়েট দ্য রোল অবজেক্ট অ্যান্ড ক্যান প্লে, মানে বলতেছে যে আমরা যে ক্লাসগুলো বানাবো এই ক্লাসগুলোর রোলটা থাকবে কি, মানে সে কি করবে আসলে, হ্যাঁ, কার জন্য এবং কি করবে, এই জিনিসগুলো আমরা এখানে রাখবো। তাহলে এখানে বলছে বাউন্ডারি অবজেক্ট মডেল ইটারেশন, এটা মানে কি বলছে বাউন্ডারি অবজেক্ট মডেল ইটারেশন বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য অ্যাক্টর। বলতেছে সিস্টেম এবং অ্যাক্টরের মাঝখানে অবশ্যই তো একটা নির্দিষ্ট এরিয়া, মানে একটা সীমানা থাকবে, মানে সীমানা বলতে আমি আসলে মিন করতেছি তার তো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সে ইউজ করতে পারবে, সে চাইলেই সব কিছু ব্যবহার করতে পারবে না। তো বলতেছে এই জিনিসটাকে আগে সেট করা যে একটা অ্যাক্টর কতটুকু জোরে কাজ করতে পারবে এবং তার জন্য কোন ক্লাসটা আমি ব্যবহার করব এবং সেই ক্লাসটা কতটুকু জায়গায় আমি ইউজ করব, স্কোপ কতটুকু থাকবে এটার। হ্যাঁ, এন্টিটি অবজেক্ট রিপ্রেজেন্ট ইনফরমেশন অ্যান্ড বিহেভিয়ার ইন দ্য অ্যাপ্লিকেশন ডোমেন। বলছে এন্টিটি যে অবজেক্টগুলো বানাবো, ইট মিনস আমরা যে ক্লাসগুলো বানাবো, যেমন আমরা একটা স্টুডেন্ট ক্লাস বানিয়েছিলাম, তো স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমরা কী করেছিলাম, কিছু ইনফরমেশন রেখেছিলাম, সেটা কি স্টুডেন্ট আইডি, নেম, ইমেল, অ্যাড্রেস, সেল নাম্বার, এবং তার মধ্যে কিছু বিহেভিয়ার আমরা রেখেছিলাম, বিহেভিয়ার আমরা দেই না, দিতে পারতাম যে গেট স্টুডেন্ট বাই আইডি, মানে স্টুডেন্টের আইডি দিয়ে আমি সেই স্টুডেন্টকে খুঁজতে চাই, অথবা গেট অল স্টুডেন্ট, মানে সবগুলো স্টুডেন্টকে আমি দেখতে চাই। সো এগুলি হচ্ছিল তার বিহেভিয়ার। সো এখানে সেটাই বলতেছে যে এন্টিটি অবজেক্ট রিপ্রেজেন্ট ইনফরমেশন অ্যান্ড দ্য বিহেভিয়ার ইন অ্যান অ্যাপ্লিকেশন ডোমেন। অবশ্যই আপনি কী অ্যাপ্লিকেশন বানাচ্ছেন সেই ডোমেনে আপনাকে চিন্তা করতে হবে। ধরেন আমরা হসপিটাল নিয়ে কাজ করতেছি, কিন্তু সেখানে একটা ক্লাস বানিয়ে দিয়েছি বা একটা এন্টিটি বানিয়ে দিয়েছি যারা নাম দিয়ে দিয়েছি স্টুডেন্ট। তো হসপিটালের মধ্যে স্টুডেন্ট নামে যে ডোমেনটা, এই মানে এন্টিটিটা, এইটা কিন্তু ওই ডোমেনের সাথে ম্যাচ করে না, কারণ আমার ডোমেনটা হচ্ছে হসপিটাল রিলেটেড, যেখানে স্টুডেন্টের কোনো ফাংশনালিটি নেই। হ্যাঁ, আবার আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ, যারা স্টুডেন্ট তাদেরকে আমরা 50% ডিসকাউন্ট দেবো, তখন আপনার জন্য কিন্তু এই স্টুডেন্ট ক্লাসটা ওখানে দরকার আছে। কারা স্টুডেন্ট সেটা আপনি ওখানে রেকর্ড রাখবেন। বুঝতে পারছেন ব্যাপারগুলো? তার মানে আপনার চিন্তাগুলো কীভাবে হতে পারে সেটা আমাদেরকে কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছে। কন্ট্রোল অবজেক্ট কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল আদার অবজেক্ট। সো বলছে যে কন্ট্রোল অবজেক্ট যেটা করে
একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের রিলেশন ম্যানেজ করে অথবা আদার অবজেক্টগুলোকে ম্যানেজ করবে। এই হচ্ছে একটা চিত্র, আপনারা একটু দেখেন। বলছে অল্টারনেটিভ নোটেশন ফর বাউন্ডারি ক্লাস। তাহলে এখানে কি বলতেছে, যেমন ইউজার ইন্টারফেস অ্যাডভার্ট ইউআই, মানে অ্যাডভার্টাইজমেন্টের ইউআইটা তো এখানে এখানে থাকবে। তাহলে প্রথমে বলতেছে স্টার্ট ইন্টারফেস, বুঝতেছেন? মানে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা সিস্টেমে অ্যাড করবেন। মানে আমি তো আরেকটু ইজি করে বলি, ধরেন একটা ফার্ম আছে, যে ফার্মের কাজ হচ্ছে তারা ডিজিটাল মার্কেটিং করে দেয়। এখন তো সবই ডিজিটাল মার্কেটিং অলমোস্ট, তাই না? সো ওরা ডিজিটাল মার্কেটিং আমাদেরকে করে দেবে। তো তাদের একটা ওয়েবসাইট থাকবে, তারা ওই ওয়েবসাইটের দেওয়ার মাধ্যমে, ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলের কি বলে যে আপনার মার্কেটিং করাতে চাচ্ছি তাদেরকে দিয়ে, তাহলে আমাকে কি, আমি যেটা করবো ওদের সাইটে ঢুকবো, ঢুকার পরে আমাকে একটা ইন্টারফেস দেবে, যে ইন্টারফেসের মধ্যে আমি রেজিস্ট্রেশন করব। ঠিক ওই কাজটাই এখানে করা হচ্ছে। তাহলে এটার মধ্যে কি কি থাকবে? প্রথমে থাকবে স্টার্ট ইন্টারফেস, মানে শুরুতে আমাকে কি দেখাবে, তারা কোন পেজটা আমাকে তার আগে দেখাবে শুরুতেই। তা বলছে অ্যাসাইন স্টাফ, তার মানে হচ্ছে কি, আমাকে একটা পেজ দেখানোর পরই আমি যখন রিকোয়েস্ট করব, তখন আমার রিকোয়েস্টটা তো কাউকে না কাউকে তো পড়তে হবে ওদের ফার্মের মধ্যে, তাই না? তাহলে মানে কি, অটোমেটিক একটা স্টাফকে অ্যাসাইন করতে হবে, অটোমেটিক হোক ম্যানুয়াল হোক, একটা স্টাফ অ্যাসাইন হবে। অ্যাসাইন হওয়ার পর সে আমাকে ফোন দেবে যে হ্যাঁ আমি আপনার একটা রিকোয়েস্ট পেয়েছি, আপনি এই কাজটা করতে চাচ্ছেন, আমরা আপনার কাজটা করে দিতে পারবো। তখন আমি তাকে হয়তো আবার জিজ্ঞেস করবো, ভাই আমার কত টাকা লাগবে, কী সময় লাগবে, মানে আমি আমার প্রশ্নগুলো তাকে তখন করতে থাকবো। তো এই যে সিস্টেমের মধ্যে তো বলা আছে যে একজন স্টাফ অ্যাসাইন হবে, ওই স্টাফ কাস্টমারের সাথে বা ক্লায়েন্টের সাথে তখন কথা বলবে, মানে ফ্লোটা বোঝানোর চেষ্টা করতে। তারপর বলতেছে সিলেক্ট ক্লায়েন্ট। এখন ধরেন একটা স্টাফের জন্য যে একটাই মাত্র ক্লায়েন্ট থাকবে তা তো না, তাহলে তো আবার ফার্ম চলবে না, তাই না? তার মানে একটা স্টাফের আন্ডারে 10টা-20টা ক্লায়েন্ট থাকতে পারবে। এখন ধরেন আমার সাথে তার প্রাইজিং নিয়ে মিলে নাই, সো প্রাইজিং নিয়ে যদি না মিলে তাহলে আমি তাকে ডিনাই করব, অথবা প্রাইজিং যদি মিলে যায় তাহলে সে আমাকে সিলেক্ট করবে, হ্যাঁ আমি আপনার কাজ করে দিব। তার মানে দেখেন এখন যে পোর্শনটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন সিলেক্ট ক্লায়েন্ট। দেন এবার আমি তাকে বলবো যে ভাই আমি চাচ্ছি আমার এই সাবস্ক্রিপশনটা আপনি 20 দিন লাগিয়ে করেন, আস্তে আস্তে করেন, তাড়াহুড়া নেই আমার। তার মানে এখন সে তার ক্যাম্পেনের যে পসিবিলিটিস আছে সেগুলো সে এখানে আস্তে আস্তে সেট করবে। ওকে, মানে জাস্ট একটা সিম্পল উদাহরণ আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে সেই ব্যাপারগুলো। তো এইখানে বলতেছে এটা বাউন্ডারি ক্লাস। তো বাউন্ডারি ক্লাস, এটা যে একটা বাউন্ডারি টাইপের ক্লাস বা স্টিরিও টাইপের একটা ক্লাস, এটাকে বোঝানোর জন্য এই চিহ্নটাকে ব্যবহার করা হয়েছে। এই চিহ্নটা যদি থাকে তাহলে উপরে আমরা এই বাউন্ডারি এই কথাটা লিখবো না, মানে এই চিহ্নটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এটা একটা বাউন্ডারি ক্লাস। ওকে, আমরা সামনে আরো জানবো, ভয় পায় না, খুব ভয় পাওয়ার কিছু দরকার নাই, কপাল কোচকানোর কিছু নেই, অনেক ডিটেলস আলোচনা করা আছে এটা সামনে আরো। বাউন্ডারির মধ্যে বোঝানো হচ্ছে আসলে টোটাল কাজটাকে স্টপ করছে, যে সে আসলে ধরেন একটা অ্যাক্টর কতটুকু কাজ করতে পারবে। যেমন ধরেন আপনাদের বাউন্ডারি কতটুকু, আপনারা যে স্টুডেন্ট আপনাদের বাউন্ডারি কতটুকু, আপনাদের বাউন্ডারি হচ্ছে এই ক্লাসরুম, আপনারা ওয়াশরুমগুলো ইউজ করতে পারবেন, আর ওই ফিঙ্গারপ্রিন্ট রুমে যা শুধু ফিঙ্গার দিতে পারবেন। আর আপনি যদি বলেন যে স্যার ওই পাশের একটা রুম আছে ওখানে যে আমি একটু রেস্ট নিতে চাই, এটা কিন্তু আপনার বাউন্ডারি না, আপনি ওখানে যেতেই পারবেন না। ক্লিয়ার? মানে তার স্কোপ, তার এরিয়াটা কত বড়। ওকে, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন অল্টারনেটিভ নোটেশন ফর এন্টিটি ক্লাস। সো একটা ক্লাস আছে, যে ক্লাসটার নাম হচ্ছে ক্যাম্পেইন। আমরা একটা ক্লাস বানাবো, একটা জাভা ক্লাস বানাবো, যে ক্লাসটার নাম হচ্ছে ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইন ক্লাসের মধ্যে আমরা লিখব প্রাইভেট স্ট্রিং টাইটেল, আমরা লিখব প্রাইভেট ডেট ক্যাম্পেইন স্টার্ট ডেট, প্রাইভেট ডেট ক্যাম্পেইন ফিনিশ ডেট। তার মানে একটা ক্লাস হয়ে গেল। তার মানে কি একটা ক্লাসে যে প্রপার্টি বা অ্যাট্রিবিউটগুলো ছিল এইগুলো থাকবে, আমরা যে ডায়াগ্রামটা বানাবো সেই ডায়াগ্রামে ফার্স্ট পার্টে এইগুলো। সো এগুলো তো অনেক সময় এখানে প্লাস চিহ্ন থাকে শুরুতে, এই প্লাস চিহ্ন, এখানে থাকবে মাইনাস চিহ্ন। তো এই চিহ্নগুলোর মানে কি, প্লাস মানে হচ্ছে এটা পাবলিক, মাইনাস মানে হচ্ছে এটা প্রাইভেট, সম্ভবত হ্যাশ থাকে, হ্যাশ মানে হচ্ছে প্রোটেক্টেড। ওকে, সো এইগুলো আমরা এখানে দিয়ে দিব যে এইগুলো কি ধরনের ফিল্ড হবে। আচ্ছা, এই যে এইখানে এই দাগের নিচে এই যে পার্টটা যেটা, এই পার্টটা হচ্ছে এটার বিহেভিয়ার, মানে কি
কি কি মেথড থাকবে সেই মেথডগুলো আমরা এখানে বলে দিচ্ছি। এখানে বলে দিচ্ছি গেট ক্যাম্পেইন অ্যাডভার্ট, মানে কোন ক্যাম্পেইনটা মানে সিলেক্ট করেছে সেটাকে দেখাও। আর এটা মানে হচ্ছে অ্যাড নিউ অ্যাডভার্ট, মানে নিউ অ্যাডভার্টাইজমেন্ট, নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসলে সেটা আমরা কিভাবে বানাবো। তাহলে নতুন অ্যাডভার্টাইজমেন্ট আমার কী কী লাগবে, আমরা অ্যাডভার্টাইজমেন্টের টাইটেল দিব, ওটা কবে শুরু হবে সেটা দিব, ওটা কবে শেষ হবে সম্ভাব্য তারিখ আমরা দিব, দিলেই তো নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্লিয়ার রেডি হয়ে গেল। আর গেট অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে আমরা চাচ্ছি যে এই টাইটেল অ্যাডভার্টাইজমেন্টের অবস্থাটা জানতে চাচ্ছি, যেটা কবে শুরু হয়েছে, কবে শেষ হওয়ার কথা ছিল, বা এটা চলতেছে কিনা। সো আমরা এই মেথড থেকে সেটা জানতে পারবো। এখন যদি আপনাকে আমি এই পুরো ছবিটা পাঠাই দেই, এই ছবিটা যদি আপনাকে দেই, আপনি একটা ক্লাস বানাতে পারবেন না। এখন যদি আমি আপনাকে বুঝাই দিছি না সব কিছু, সেটা ক্লাস বানাতে পারবেন না। আপনি কি করবেন, যা একটা জাভা ফাইল খুলবেন, একটা জাভা ক্লাস নেবেন, ক্লাস নিয়ে কী করবেন, নাম দেবেন কি ক্যাম্পেইন, তারপর কি এই 3টা প্রপার্টি বানাবেন, প্রাইভেট প্রপার্টি বানিয়ে দিব, বা আমরা চিহ্ন অনুযায়ী কাজ করব। তারপর আপনাকে কি করতে বলছি, 2টা মেথড বানাতে বলছি, এবং মেথডগুলো কীভাবে কাজ করবে তার ডিটেলস আমরা আরও পাবো। তাহলে এটা দেখে জাভা কোড করতে তো খুব বেশি কষ্ট হওয়ার কথা না আমাদের, বুঝতে পারছি স্যার। সো এইটাকেই বলা হচ্ছে এন্টিটি ক্লাস, অ্যাকচুয়াল এন্টিটি ক্লাস হচ্ছে এটা, বা এটাকে আমরা অনেক সময় মডেল ক্লাসও বলি। ক্লিয়ার? তবে এন্টিটি বলবো এই কারণেই, ঠিক এই স্ট্রাকচারে, মানে একটা আমাদের ডাটাবেজে একটা ট্যাবল হবে, এবং ওই ট্যাবলের নাম হবে কি এই ক্যাম্পেইন, এবং ওই ট্যাবলের মধ্যে কয়টা কলাম থাকবে, মানে অ্যাটলিস্ট এই 3টা আর একটা আইডি থাকবে, মোট 4টা। তাহলে বোঝা গেল এই ছবি যদি আপনাকে দিই ডাটাবেজ করতে কষ্ট হচ্ছে, ডাটাবেজে কিন্তু আপনার জন্য ইজি হয়ে গেল। ওকে, আচ্ছা, এইবার এই পার্টটা দেখেন, বলছে যেহেতু এটা একটা এন্টিটি ক্লাস, এন্টিটিকে বোঝানোর জন্য আমরা আসলে এই চিহ্নটাকে ব্যবহার করি। আগে চিহ্নটা ছিল কেমন, এরকম, মানে বাউন্ডারি, আর এটা হচ্ছে এন্টিটি। সো এন্টিটি ক্লাসটা হচ্ছে কি রাউন্ডের নিচের দিকে দাগ। সো নিচের দিকে দাগ দেখলেই আমরা কনফার্ম এটা একটা এন্টিটি ক্লাস। আর আগে যেটা ছিল ওটা কিন্তু এন্টিটি ক্লাস ছিল না, মানে ওটা আপনাকে এন্টিটি ক্লাস বানাতে হবে, এটা পুরো সিনারিওটাকে আপনাকে বোঝানো হচ্ছে যে আসলে এই কাজগুলো হবে, তখন ওইটার সাথে আপনি এটাকে রিলেশন করে তখন কাজ করতে পারবেন। ওকে, এবার হচ্ছে একটা কন্ট্রোল ক্লাস। সো এখানে বলছে যে কন্ট্রোল ক্লাস, হ্যাঁ। সো একটা গেল কি এন্টিটি ক্লাস, এখন আমরা জানতেছি কি কন্ট্রোল ক্লাস। এই ক্লাসে আসলে কি হবে, সো এই ক্লাসটার নাম হচ্ছে অ্যাডভার্ট। আমরা আসলে অ্যাডভার্টাইজমেন্টটাকে এখানে অ্যাড করব। এখানে কী কী করতেছি দেখেন, বলতেছে শো ক্লায়েন্ট ক্যাম্পেইন। আগে ক্লায়েন্ট কী চাইছে সেটা আমাকে দেখতে হবে, তো না দেখলে আমি কার জন্য অ্যাডভার্টাইজমেন্ট শুরু করব। শো ক্যাম্পেইন অ্যাডভার্টাইজ মানে অলরেডি কোনগুলো চলতেছে সেগুলো আমার জানা লাগবে, তারপরে আমি বের করবো কি নতুন অ্যাডভার্টাইজমেন্ট আমি ক্রিয়েট করব। তার মানে এইখানে আমি যেটা করব, একটু আগে আমি যে ক্লাসটাকে বানিয়ে এসেছি সেই ক্লাসটাকে ব্যবহার করে এই জায়গায় কাজ করব। কিন্তু কেন, কারণ আমি যদি নিউ অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, এই নিউ অ্যাডভার্টাইজমেন্টটা কার জন্য করব, তো ক্লায়েন্টের নাম লাগবে, কোন টাইটেলের লাগবে, তো একটু আগে যে ক্লাসটা করছি ক্যাম্পেইনটা, আমি ওইখানকার টাইটেলটা আমার লাগবে। তো আর টাইটেল যখন আমি পেয়ে যাবো, ওই ক্লাসে তো আমার বলা আছে যেটা কবে শুরু হবে কবে শেষ হবে, তাইলে আমি এখানে সেটাকে ব্যবহার করতে পারবো। তার মানে বোঝাচ্ছে যে ওই যে ক্লাসগুলো এই সব ক্লাস দিয়ে আসলে কন্ট্রোল হবে, মেইনলি আসলে কাজ হবে এই জায়গাগুলোর মধ্যে। কন্ট্রোল ক্লাসগুলো কাজ করবে এই এন্টিটি ক্লাসগুলোকে নিয়ে। ওকে, এবং এটা চিহ্নটা কি, এটা চিহ্নটা হচ্ছে ঠিক এই চিহ্নটা, মনে রাখেন কিন্তু, ঠিক আছে। রিটার্ন টাইপ থাকতেও পারে, নাও থাকতে পারে, ওইটা ডিপেন্ড করবে স্যার আপনার জন্য, কারণ কিছু প্রোগ্রামিং এর মাথা চেঞ্জ তো আপনাকে খাতাইতে হবে। সব যদি ওরাই করে দিত, ওরাই তো প্রোগ্রাম করতে পারতো, তাই না? হ্যাঁ, সো কিছু জিনিসপত্র আপনাকে অবশ্যই একটু চিন্তা করে বের করতে হবে। হ্যাঁ, তবে আরও ডিটেলস আসে সামনে, আরও ডিটেলস বলে দেয় যে কী কী লাগবে, কি রিটার্ন হবে, কি আসবে না আসবে। ওকে, এবার আমরা একটু দেখতেছি, বলতেছে একটা ক্লাস ডায়াগ্রাম যদি আমরা আঁকতে চাই, সো ক্লাস ডায়াগ্রামটা কিভাবে আমরা আঁকবো, বলছে এই যে একটা যে ছবি আঁকছি আমরা, এই যে স্কোয়ার রেক্ট্যাঙ্গেলটা আমরা এঁকেছি, এই রেক্ট্যাঙ্গেলের ফার্স্ট পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে ওই ক্লাসের নেম থাকবে। ক্লাস ডায়াগ্রামে এটা হচ্ছে ক্লাসের নেম। আর এই সেকেন্ড যে পোর্শনটা আছে, এই পোর্শনে থাকবে সব অ্যাট্রিবিউট বা প্রপার্টিজ আমরা যেটাকে বলেছি, বা স্টেট। ওকে, মনে আছে তো কথাগুলো? আচ্ছা, আর এই যে পরের যে পোর্শনটা আছে, এই পোর্শনটার মধ্যে থাকবে অপারেশন, অ্যাকশন অথবা বিহেভিয়ার। খুব সহজ ভাষায় মেথড। ক্লিয়ার স্যাররা, বুঝতেছেন কি আমার কথাগুলো? তার মানে এটা ক্লাস ডায়াগ্রামে অবশ্যই এগুলো থাকতে হবে।
এবার দেখি ক্লাস ডায়াগ্রামের আরো কিছু কথা, যেমন এখানে বলতেছে যে অ্যাট্রিবিউটে চাইলে এরকম হইতে পারে যে আমরা অ্যাট্রিবিউটে কিছু ফিক্সড ভ্যালু ইউজ করতে পারি, যেমন এরকম কিছু ফিক্সড ভ্যালু দিয়ে দিতে পারি আমরা, যেমন আমরা বলতাম প্রাইভেট ইন্টিজার আইডি ইকুয়ালস টু 1 বা 2 বা 3, প্রাইভেট স্ট্রিং নেম ইকুয়ালস টু নাজমুল, দিতেই পারি চাইলে। হ্যাঁ, সো বলতেছে যদি এরকম দেওয়া থাকে ভ্যালু তাহলে সেটা এইভাবে কাজ করবে। ক্লিয়ার? বলতেছে আবার অপারেশন নাও থাকতে পারে, সো অপারেশন যদি না থাকে নিচে পার্ট দরকার নেই, বাট আমরা নিচে পার্ট আঁকবো কিন্তু খালি রাখবো। বলেন। হ্যাঁ স্যার, এটা কই লিখবো সে চিন্তা পরে, আমরা এখন জাস্ট ড্রয়িং করতেছি, মানে ডায়াগ্রাম রাখতেছি। মেইন মেথডের মধ্যে আমরা ক্লাস নিব কেন? ক্লাস তো আমরা সবসময় আলাদাই নিয়েছি। আমরা তো বলেছি মেইন মেথডে তেমন কোনো কাজ থাকবে না, মনে আছে না? এটা তো তাই লিখা আছে, এখানে বলছে আপনি আলাদা ক্লাস নিয়ে কাজ করেন, ক্লাস ওটার মধ্যে আসবে না তো, কারণ প্রোগ্রাম নিলেই তো একটা মেইন মেথড আমরা বোনাস পাই, তাই না? আর আমরা একটা ক্লাস নিয়ে আমাদের মতো করে আমরা পুরো কাজ করবো, মেইন মেথডে আমরা কখনো উল্টাপাল্টা কাজ করবো না তো। ওকে, হ্যাঁ, মেইন মেথডে শুধু থাকবে কল করা, মানে পুরো প্রোগ্রামটাকে স্টার্ট করে দেওয়া। ওকে, সো এবার বলছে ক্লাস ডায়াগ্রাম, অ্যাট্রিবিউটগুলো আসলে কি এটা আমাদেরকে চেনাচ্ছে। সো বলতেছে অ্যাট্রিবিউট কি? পার্ট অফ দ্য এসেনশিয়াল ডিসক্রিপশন অফ ক্লাস, মানে অ্যাট্রিবিউটগুলিতে আসলে কি করি আমরা? ওই ক্লাসের এসেনশিয়াল পার্টগুলোকে উল্লেখ করে দিই। যেমন স্টুডেন্ট, তার আইডি, তার নেম, তার অ্যাড্রেস, তার সেল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ পার্ট। দ্য কমন স্ট্রাকচার অফ হোয়াট দ্য ক্লাস ক্যান নো, মানে বলতেছে ক্লাসের আসলে ক্লাসের মধ্যে যা মানে গুরুত্বপূর্ণ যা থাকার দরকার এজ এ স্ট্রাকচার হিসাবে সেটাই হচ্ছে এখানে থাকে, সেগুলোকে আমরা বলতেছি আসলে অ্যাট্রিবিউট। ইচ অবজেক্ট হ্যাজ ইটস ওন ভ্যালু ফর ইচ অ্যাট্রিবিউট ইন ইটস ক্লাস, বলতে প্রতিটা অ্যাট্রিবিউটের একটা নিজস্ব ভ্যালু থাকবে, ক্লাসে সে অনুযায়ী ক্লাস করবে। তো ভ্যালু তো আসলে আমরা দেই না, আমরা ভ্যালুগুলো বাইরে থেকে পাঠাই বা কোনো মেকানিজম ইউজ করে ডাটাবেজ ইউজ করি সেটার সাথে। এই হচ্ছে সেই জিনিসটা আবার দেখাচ্ছে আমাদেরকে যে অ্যাসোসিয়েশন রুল দেখাচ্ছে আমাদেরকে এবার। তো এটা একটা বলছে এটা একটা ক্লাস, এটার নাম কি? স্টাফ মেম্বার। এখানে কি কি থাকবে? স্টাফ নেম থাকবে, স্টাফের একটা নাম্বার থাকবে, মানে যেটা আমরা আইডি হিসাবে ব্যবহার করতাম সেইটা, অথবা আপনি আইডি হিসাবে আলাদা একটা ব্যবহার করতে পারেন, এইটা আপনি আরেকটা কলাম বানাবেন স্টাফ নাম্বার, কারণ আইডিতে আমরা কখনোই চেঞ্জ করতে পারি না, যেন স্টাফ নাম্বার যদি চেঞ্জেবল হয় তাহলে যেন আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আর অবশ্যই এটাকে এইটা যখন বানাবেন তখন অবশ্যই কিন্তু এটাকে কি বানাবেন? ইউনিক বানাবেন। প্রাইমারি কি না, কিন্তু ইউনিক হইতে হবে, কারণ আমার আর আপনার আইডি যদি মিলে যায় তাই তো হবে না, অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকতে হবে। স্টাফ এর নাম্বারটা, যাই হোক, স্টাফ স্টার্ট ডেট মানে তার জয়েন ডেট, সে কবে আমার ফার্মে জয়েন করছে, এগুলো তো অবশ্যই আমরা রাখবো, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো একটা স্টাফ একটা ক্লায়েন্টের সাথে কাজ করবে, তো ক্লায়েন্টের যে টেবলটা থাকবে সেই টেবলটার মধ্যে আমরা কি কি ইনফরমেশন রাখবো? ওই কোম্পানির অ্যাড্রেস, ধরেন আমার তো কোম্পানি নেই, তাহলে কি হবে? সে আমার ডিটেলস রাখবে, আমার ইমেল রাখবে, আমার ফ্যাক্স নাম্বার, ফোন নাম্বার, টেলিফোন নাম্বার, যা যা আমার মানে আমার যত গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে এগুলো সেখানে স্টোর করে রাখবে। অথবা আমি যখন রেজিস্ট্রেশন করবো তার সাইডে অটোমেটিক আমার ডাটাগুলো ওখানে স্টোর হয়ে যাবে। তার মানে বোঝাচ্ছে যে একটা স্টাফ এই কন্ট্যাক্টটাকে ম্যানেজ করে। ধরেন কোনো কারণে আমি একটু ভুল ইনফরমেশন দিয়ে ফেলছি, ওই যে আমি বলছি আমি ওষুধে অর্ডার করছি ভুল জায়গায়, তাহলে এখন আমি ফোন করে দিয়েছি, তো এই স্টাফ আবার কি করবে? তখন ওর সাথে কানেক্ট হবে, মানে এখানে আসবে, এসে কি করবে? আমরা যেটা ভুল করেছি সেটাকে সে শুধরে দেবে। তার মানে ওর সাথে ওর এই অ্যাসোসিয়েশন হয়েছে এই লম্বা লাইনটার মাধ্যমে, এবং মানে বোঝাচ্ছে ও আসলে ওর সাথে কাজ করবে। বুঝতে পারছি? হ্যাঁ, মেথড মানে মেথড এখানে উল্লেখ করে না, মেথড পরে থাকবে, অবশ্যই মেথড আছে, কারণ এখানে একটা মেথড আছে না, এই যে এখানে একটা মেথড থাকতে পারে যে এডিট ক্লায়েন্ট ডাটা, গেট অল ক্লায়েন্ট ডাটা থাকতেই পারে, কিন্তু এখন দেখায় না, জাস্ট কারণ একসাথে যদি সবগুলো একসাথে দিয়ে বোঝায় তাহলে আপনাদের মাথা একটু বেশি খারাপ হবে, এই জন্য অল্প অল্প করে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। আচ্ছা, এবার বলছে ক্লাস ডায়াগ্রাম লিঙ্ক, একটা ক্লাস কার কার সাথে কীভাবে লিঙ্ক হইতে পারে। যেমন ধরেন এটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট টেবল, এটা হচ্ছে গিয়ে একটা ক্লায়েন্টের নাম হচ্ছে মানে ক্লায়েন্টের নাম হচ্ছে ইয়োলো পার্টিজ, যাই হোক একটা ক্লায়েন্টের নাম হচ্ছে ইয়োলো পার্টিজ, একজন ক্লায়েন্ট স্টাফ মেম্বার তার নাম হচ্ছে গ্রেসচিয়া, হ্যাঁ একটা লোকের নাম আর কি। দেন একটা ক্লায়েন্ট, আরেকটা ক্লায়েন্ট আছে যার নাম হচ্ছে ফুডকো। তার মানে দেখেন এই গ্রেসচিয়া দুজন ক্লায়েন্টকে ম্যানেজ করতেছে, একটা হচ্ছে গিয়ে এই ইয়োলো প্রেস্টিজ আর একটা হচ্ছে গিয়ে গোটকো, দুজনকে ম্যানেজ করতেছে, মানে দুজনের সাথে ও একসাথে
কাজ করতেছে। তার মানে বোঝাচ্ছে যে আসলে লিঙ্কটা মানে তাদের যে সম্পর্কটা কার সাথে কীভাবে হতে পারে সেটা। আর এখানে দেখাচ্ছে আরেকটা ক্লায়েন্ট সং মোটর কো, আবার সে আবার কাজ করতেছে আরেকটা স্টাফের সাথে, কার্লোসের সাথে। বুঝতে পারছেন? সে একজনকে সে ম্যানেজ করতেছে। হ্যাঁ, এটা আরো সামনে আরো মানে গল্প যখন পড়বেন তখন আরো বুঝবেন যে কাকে আপনি সুপারে রাখবেন, কাকে আপনি সাবে রাখবেন। ওকে, আচ্ছা, এবার বলছে ক্লাস ডায়াগ্রাম অ্যাসোসিয়েশন। ওই যেটা আমরা মাত্র আঁকলাম, যে অ্যাসোসিয়েশনগুলো আমরা কীভাবে আঁকবো, বলছে তাদের মধ্যে লজিক্যাল রিলেশন থাকতে হবে, অবজেক্টগুলোকে আমরা লিঙ্ক করে দেখাবো, এই জিনিসগুলোই। সো ক্লাস ডায়াগ্রাম মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে অ্যাসোসিয়েশন হ্যাভ মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি বলতে এই যেমন একটা স্টাফ 2-3 জনকে সার্ভ করতেছে, সো এটি তার মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি ইজ দ্য রেঞ্জ অফ দ্য পারমিটেড কার্ডিনালিটিস অফ অ্যান অ্যাসোসিয়েশন, মানে সে আসলে কতটুকু জায়গা জুড়ে কাজ করতে পারবে সেটা মিন করতেছে। রিপ্রেজেন্ট এন্টারপ্রাইজ অর বিজনেস রুল, এবং সে তার একটা বিজনেস রুল থাকবে এবং সেটাকেই সে আসলে রিপ্রেজেন্ট করবে। ফর এক্সাম্পল বলতেছে এনি ব্যাঙ্ক কাস্টমার মে হ্যাভ 1 or more অ্যাকাউন্ট। একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতেই পারে না, আমার 2টা অ্যাকাউন্ট থাকতেই পারে। আবার বলতেছে এভরি অ্যাকাউন্ট ইজ ফর 1 অ্যান্ড অনলি 1 কাস্টমার, মানে প্রতিটা অ্যাকাউন্টই আবার কি একটা কাস্টমারের। দেখেন, একটা কাস্টমার 2টা অ্যাকাউন্ট খুলতে পারে, আবার একটা অ্যাকাউন্টের কাস্টমার আবার একজনই। কথাটা কেমন হয়ে গেল না একটু? সো দুই দিক থেকে আপনি যখন চিন্তা করবেন, বলতেছে যে এইটিকে আসলে মাল্টিপ্লিসিটি। যেমন ওই যে একটা স্টাফ 2জন ক্লায়েন্টকে ম্যানেজ করতেছে, আরেকটা স্টাফ একজনকে ম্যানেজ করতেছে, দ্যাট ওয়ান। সো এই হচ্ছে একটা মাল্টিপ্লিসিটি বোঝানো হচ্ছে। যেমন এই যে আমি যেটা বলছি যে দেখেন, একজন স্টাফ 0 থেকে শুরু করে, মানে কোনো ক্লায়েন্টকে ম্যানেজ করলো না, ক্লায়েন্টটাই ম্যানেজ করবে না, কিন্তু সে চাইলে 0 থেকে স্টার মানে হচ্ছে অনেক, একাধিক, মেনি। 0 to many আসলে কথাটা মানে, তার মানে একজন স্টাফ 0 to many ক্লায়েন্টকে ম্যানেজ করবে। বুঝতে পারছেন তো? সো এই যে জিনিসটা, এইটাই হচ্ছে মাল্টিপ্লিসিটি। আপনারা কি বুঝতেছেন নাকি কুলাই মাথা জ্বলে যেতেছেন? ম্যানেজ করবে, ঠিক এই কথাটা কি মিন করতেছে? ক্লায়েন্টের জন্য স্টাফ একটাই, একটা ক্লায়েন্টের জন্য একটা স্টাফ, কিন্তু একটা স্টাফের জন্য ক্লায়েন্ট অনেকগুলো। যেমন আপনাদের স্যার কয়জন, কিন্তু আমার স্টুডেন্ট কয়জন? 15 জন। তার মানে আমার সাথে আপনাদের রিলেশন কি? 1 to many। আর আপনাদের সাথে আমার সম্পর্ক কি? 1 to 1। বুঝতে পারছি? সো এই হচ্ছে সেন্স, তার কিছুই না। ওকে, ফাইন। এবার বলতেছে ক্লাস ডায়াগ্রাম অপারেশন, বলতেছে অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ডিসক্রিপশন অফ আ ক্লাস, মানে অপারেশন বলতে যে নিচের পার্টটাকে মিন করতেছে, এই জায়গাটাকে। সো এটার মধ্যে আমরা কি বলছি, এখানে কি থাকবে? আমাদের ভাষায় মেথড, ওদের ভাষায় অ্যাকশন, অপারেশন, বিহেভিয়ার, এগুলো সব এখানে থাকবে, আমরা এখানে রাখবো। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কজ আপনি ক্লাস বানালে, যেমন এখানে দেখেন ক্যাম্পেনে অ্যাকচুয়াল কস্ট, ক্যাম্পেন ফিনিশ ডেট, ক্যাম্পেন স্টার্ট ডেট, কমপ্লিশন ডেট, কবে শেষ হবে ক্যাম্পেনটা, ডেট পেইড, এস্টিমেশন কস্ট, টাইটেল। এবার মেথডগুলো কি কি? চেক ক্যাম্পেন বাজেট, গেট ক্যাম্পেন কন্ট্রিবিউশন, রেকর্ড পেমেন্ট, সেট কমপ্লিটেড। তো এই মেথডগুলো দিয়ে আমরা কি করব? এই অ্যাট্রিবিউটগুলোকে ব্যবহার করে এই মেথডটাকে নিয়ে আমরা এই মেথডগুলোকে নিয়ে আমরা কাজ করব। ওকে, তো এখানে একটা অ্যানিমেশন দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে কাজগুলো আসলে কিভাবে যাবে। সামনে আরো পাবেন, সমস্যা নেই। আচ্ছা, তো ফ্রম রিকোয়ারমেন্ট টু ক্লাসেস বলছে স্টার্ট উইথ ওয়ান ইউজ কেস, আইডেন্টিফাই দ্য লাইকলি ক্লাসেস ইনভলভ, ড্র কোলাবোরেশন ডায়াগ্রাম টু ফুলফিল দ্য নিডস, ট্রান্সলেট দ্য কোলাবোরেশন। এগুলো অলরেডি বহুতবার একই কথা আমরা রিপিট করে ফেলছি। রিজনেবিলিটি চেক ফর দ্য ক্যান্ডিডেট ক্লাসেস বলছে এ নাম্বার অফ টেস্ট হেল্প টু চেক ওয়েদার আ ক্যান্ডিডেট ক্লাস ইজ রিজনেবল। মানে আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে এটা বোঝাই। ধরেন আমি একটু আগে যেটা বলছি যে আমরা হসপিটাল নিয়ে কাজ করতে চাচ্ছি, তা আমরা আবার চিন্তা করেছি যে হসপিটালের মধ্যে আমরা স্টুডেন্টদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিব। তো আমি কি করলাম, স্টুডেন্ট নামে আলাদা একটা ক্লাস করলাম, ক্লাস করে আমি সেটাতে আলাদা করে স্টুডেন্টদেরকে রাখলাম। কিন্তু এমন করা যেত না যে আমার যে পেশেন্ট লিস্টটা আছে সেটার মধ্যেই আমি স্টুডেন্টকে রাখবো, কিন্তু পেশা হিসাবে স্টুডেন্ট দেব। আমি ওরকমভাবে প্রোগ্রাম বানাবো যে স্টুডেন্ট সিলেক্ট অল স্টুডেন্ট হয় প্রফেশন ইকোয়ালস টু স্টুডেন্ট, বা সিলেক্ট অল ক্লায়েন্ট বা পেশেন্ট
ওয়ার কি প্রফেশন ইকুয়ালস টু স্টুডেন্ট, দেন আমি তাদের উপরে এগুলোকে অ্যাপ্লাই করব। তাহলে বলতেছে আসলে আপনি যে আসলে এই ক্লাসগুলো বানাবেন, এই ক্লাসগুলোকে আপনাকে ওই চিন্তা করেই বানাইতে হবে। মানে চাইলে অনেক বানানো যাবে না, চাইলে আবার একেবারে কম কনজাস্টেডও করা যাবে না। যতটুকু রিজনেবল ততটুকুই আপনি এখানে বানাবেন, ঠিক আছে? যেমন এখানে বলতেছে ইট ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য সিস্টেম, মানে এটা কি সিস্টেমের জন্য পারফেক্ট কিনা বা এটার জন্য পর্যাপ্ত কিনা। ডাজ ইট রেফার দ্য সিস্টেম অ্যাজ এ হোল, যেগুলো আপনি বানাচ্ছেন এটা পুরো সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতেছে কিনা। ডাজ ইট ডুপ্লিকেট অ্যানাদার ক্লাস, এটা কি আরেকটা ক্লাসের ডুপ্লিকেট কিনা। যেমন যে স্টুডেন্ট ক্লাসটা কিন্তু একটা ডুপ্লিকেট ক্লাস হয়ে যাবে যদি আমি, যেহেতু পেশেন্টে আমি রাখতে পারতেছি সব কিছু ইনফরমেশন, তাহলে স্টুডেন্ট ক্লাসটা আমার দরকার নেই, সো ডুপ্লিকেট হচ্ছে আমার। তারপর বলছে ইট ইজ টু ভগ, ভগ শব্দটা মানে যেন কি, মানে অপ্রয়োজনীয় বা বেহুদা কিনা। হ্যাঁ, সো মোর আরও কিছু বলতেছে ওখানে, দেখি আমরা পরের স্লাইডে আরও হচ্ছে। তো ইট ইজ টু, হ্যাঁ হ্যাঁ, অস্পষ্ট টাইপের আর কি, হ্যাঁ মানে অপ্রয়োজনীয় জিনিস কাইন্ড অফ। সো ইজ ইট টু টাইড আপ উইথ ফিজিক্যাল ইনপুট অ্যান্ড আউটপুট, মানে খুব বেশি ইনপুট আউটপুটের দরকার আছে এখানে, দরকার আছে কিনা এটার মধ্যে এগুলো নিয়ে কাজ করার জন্য। ইট ইজ রিয়েলি অ্যান অ্যাট্রিবিউট, ধরেন আমরা এমন এমন অ্যাট্রিবিউট ইউজ করছি যেটা দরকারই নেই। ধরেন পেশেন্ট আমি রাখছি, কিন্তু পেশেন্টের আমি বাবার নাম, মায়ের নাম, সাথে পেশেন্টের 2-4টা জ্ঞাতিগোষ্ঠীর নাম রাখা শুরু করতেছি, তো যেগুলো আমার জন্য দরকার নেই। ওকে, তারপর বলতেছে ইট ইজ রিয়েলি অপারেশন, মানে এটা আসলে একটা অপারেশন কিনা। আমি একটা মেথড বানাইলাম, যে মেথডটা আমার কোথাও কোনো কাজেই লাগলো না, কিন্তু শুধু শুধু বানায় বসে থাকলাম, তাহলে আমার কোড নষ্ট হলো না, সময় নষ্ট হলো, চিন্তা করতে হলো, এইটাই মানে এ বলছে এই চিন্তাগুলোই আপনাকে প্রপারলি এখানে করতে হবে। তো বলতেছে ইফ এনি অ্যান্সার ইজ ইয়েস কনসিডার দ্য মডেলিং, বলছে যদি তোমার কাছে মনে হয় যে অ্যান্সারগুলো হ্যাঁ দরকার আছে, তাহলে তুমি এটাকে মডেলিং করবা, আর যদি মনে হয় না নো দরকার নেই, তাহলে অমিট করবা। এবার আবার সে সিআরসি আসছে। তো ক্লাস কি রেসপন্সিবিলিটিস কোলাবোরেশন কার্ড হেল্প টু মডেল ইন্টারাকশন বিটুইন অবজেক্ট, মানে অবজেক্টের সাথে এগুলোকে মানে এটার মাঝে এটাকে দেখানোর একটা পদ্ধতি আর কি। রেসপন্সিবিলিটিসগুলো মানে কার সাথে কার কি রেসপন্সিবিলিটি, মেথডগুলোতে আমরা বলে দিচ্ছি যে এই ক্লাসের এই কাজ, ওই ক্লাসের ওই কাজ। তার মানে আমরা এখান থেকে বুঝেই যাচ্ছি যে এই ক্লাসটা এই রেসপন্সিবল বা এই রেসপন্সিবিলিটিসগুলো তারা আছে। বলছে একটা সিনারিও দিছে এখানে, বলছে ব্রেনস্টর্ম দ্য অবজেক্ট, অ্যালোকেট টু টিম মেম্বার, রোল প্লে দ্য ইন্টারাকশন, মানে এগুলো হচ্ছে বলছে যে কিছু ইউজ কেস যে এই ধরনের কাজগুলো হতে পারে। এই যেমন একটা ক্লাস নেম, তো বলছে রেসপন্সিবিলিটিস কি, রেসপন্সিবিলিটিস অফ দ্য ক্লাস আর লিস্টেড ইন দিস সেকশন। আর কোলাবোরেশন বলতেছে কোলাবোরেশন উইথ দ্য আদার ক্লাসেস আর লিস্টেড। আচ্ছা, এখানে একদম বিশাল একটা গল্প বলছে, দেখছেন এই যে দেখেন, যেমন বলছে একটা ক্লাস নেম হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্টের কাজ কি, যেমন বলছে এখানে প্রোভাইড ক্লায়েন্ট ইনফরমেশন, প্রোভাইড লিস্ট অফ ক্যাম্পেইন। আর এখানে কোলাবোরেশনটা করবে কি, বলছে সে ক্যাম্পেইন প্রোভাইডস আর ক্যাম্পেইন ডিটেলস। আবার বলছে ক্যাম্পেইনের কাজ কি, ক্যাম্পেইনের কাজ হচ্ছে প্রোভাইড ক্যাম্পেইন ইনফরমেশন, প্রোভাইড লিস্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড নিউ অ্যাডভার্টাইজমেন্ট। এবং সে কোলাবোরেশন করবে কার সাথে, মানে তার কাজগুলো কি হবে, বলছে অ্যাডভার্ট প্রোভাইডস অ্যাডভার্ট ডিটেলস, অ্যাডভার্ট কনস্ট্রাক্ট নিউ অবজেক্ট, মানে নতুন অবজেক্ট বানাবে, বানিয়ে সে যে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট এখানে মানে সেভ করবে। সো এই স্ট্রাকচারগুলোকে আমাদেরকে এখানে বোঝানোর কিছুটা চেষ্টা করতেছে আসলে। আচ্ছা, এখানে আরো সিএসসি কার্ড সম্বন্ধে আরো কিছু বলতেছে। সো এখানে বলছে এফেক্টিভ রোল প্লে ডিপেন্ডস অন এক্সপ্লিসিট স্ট্র্যাটেজি ফর ডিস্ট্রিবিউটিং রেসপন্সিবিলিটিস অ্যামং ক্লাসেস। বলছে আপনি যদি কে কি রোল প্লে করবে, কে কি কাজ করবে, কিভাবে করবে, এই জিনিসটা যদি প্রপারলি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি কোন ক্লাসের কি রেসপন্সিবিলিটিস সেটা আপনি খুব সহজেই ডিটারমাইন মানে ফাইন্ড আউট করতে পারবেন বা সেট করতে পারবেন। ফর এক্সাম্পল বলছে ইচ রোল প্লেয়ার ট্রাইস টু বি লেজি। লেজি মানে হচ্ছে ধরেন আমাদের আমিনুল সাহেব, সবাই কাজ করে, মানে সবাইয়ের জন্য আমি একটা কাজ দেই, সবাই টুকটাক করতে চায় কিন্তু আমিনুল সাহেব করে না। তার মানে এটাই হবে সব ইউজারের আসলে মূল উদ্দেশ্য, কারণ সবাই চায় একটু কাজ কম করে বেঁচে থাকতে। তার মানে এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে আপনি এমন একটা ক্লাস বানালেন সে ক্লাসের ইউজটাই কম। সো বলছে এরকম এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করতে। তা বলছে যেমন কি বলছে এখানে, কি আর শব্দ কি এমন কঠিন কঠিন শব্দ, পার্সোডেস, এটা মানে কি একটু দেখেন তো স্যার। আদার প্লেয়ার দেয়ার ক্লাস শুড অ্যাকসেপ্ট, ও আচ্ছা মানে এটা কনফার্ম করতে হবে, হ্যাঁ মানে কনফার্ম করার দরকার আছে যে আপনি যে অন্যান্য যে রেসপন্সিবিলিটিসগুলো দিচ্ছেন অন্যান্য প্লেয়ারদের জন্য সেটা তারা প্রপারলি অ্যাকসেপ্ট করবে কি না, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার বলছে মেনি ইউজ পেপার কেস টু ডকুমেন্ট দ্য অ্যাসোসিয়েশন অ্যান্ড লিঙ্ক। বলছে অনেকেই আবার যেটা করে
পেপার কেস নামে আবার একটা সিস্টেম আছে, মানে আরেকটা টুলস আছে যেটা দিয়ে কি করে তারা মানে এই অ্যাসোসিয়েশন বা এই লিঙ্কগুলোকে তারা ডকুমেন্ট করে রাখে, মানে লিখে টিকে রাখে আর কি। সো আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম যে কিভাবে অ্যানালাইসিস করতে হবে, কি জিনিসগুলো